আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? স্বাগতম জানাচ্ছি তোমাদের সকলকেই ই-পলিটেকনিক অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ পারভেজ, চিফ ইন্সট্রাক্টর, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইআইটি রংপুর। আজকে আমরা কথা বলবো যে সাবজেক্ট নিয়ে ক্লাস করব, সিভিল টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের একটি সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। তো আমরা আমাদের বোর্ডে বা স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের আজকে ফোর্থ চ্যাপ্টার, যা চ্যাপ্টারের নেম হচ্ছে স্যান্ড বা বালি। তো এই বালি নিয়ে আজকে আমরা কথা বলবো। সমস্ত ক্লাস জুড়ে আমাদের থাকতেছে বালি কি, বালি উৎস কোথায়, বালির কত প্রকার, বালি কি কি, বালির আকার আকৃতি, বালির পরীক্ষা, বালি কোথায় ব্যবহার করা হয়, বালির আকার কীভাবে নির্ণয় করা হয়, কোন আকারে বালি কোথায় লাগে। তো আমরা প্রথমে টপিকসগুলো দেখে আমরা যেভাবে টপিক সাজিয়েছি, আমরা বালির একটা সংজ্ঞা লিখেছিলাম। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, বালির একটি সংজ্ঞা এখানে লেখা আছে। মূলত বালি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে গুরুত্বপূর্ণ একটি উপাদান। আবার বলতেছি, বালি হচ্ছে আমাদের কনস্ট্রাকশন সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। বালিকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে দেখো মূলত শিলার কণার বিশেষ, শিলার ক্ষুদ্র কণা বিশেষকে বলা হচ্ছে বালি। কোয়ার্টার্সের ক্ষুদ্র ক্ষুদ্র কণাই বালি হিসেবে পরিচিত। হোয়াট ইজ কোয়ার্টার্স বা কোয়ার্টার্স কী জিনিস? কোয়ার্টার্স হচ্ছে আমাদের যে পাথর, শিলা পাথর যেগুলো বলি, সেগুলোর ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র ভাঙা অংশকে আমরা বালি হিসেবে চিহ্নিত করে থাকি। এখন এগুলা তো বালির সংজ্ঞা শেষ হলো। এরপরে দেখো উৎস আকার অনুসারে বালির শ্রেণী বিভাগ, গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করবা। যে স্যার বলতেছে যে বালি কোয়ার্টার্স, পাথরের ক্ষুদ্র অংশ, ভাঙা অংশ, তাহলে আমরা যেগুলো বালি দেখি সেগুলো কোত্থেকে আসে বা কিসের বালি? দেখো মজার একটা বিষয়, উৎস অনুসারে বালি গর্তের বালি, সমুদ্র বালি, নদীর বালি। গর্তের বালি, সমুদ্র বালি, নদীর বালি, এটা উৎস অনুসারে। এরপরে আকার অনুসারে বালি আছে মিহি বালি, মধ্যম বালি, মোটা বালি। আকার অনুসারে মিহি বালি, মধ্যম বালি, মোটা বালি। তো আমরা আকারগুলো দেখব। আকার অনুসারে যদি আকার অনুসারে আমরা বালি বলি, আকার অনুসারে মিহি বালির সাইজ হচ্ছে 0.075 0.075 মিলি mm, 0.075 মিলিমিটার থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত বলা হয় মিহি বালি। 1.5 এটা বলা হচ্ছে মিহি বালি। 1.5 থেকে 2.00 মানে 2 মিলিমিটার পর্যন্ত বলা হচ্ছে মধ্যম বালি। এরপরে মোটা বালি, মোটা বালি হচ্ছে 2 মিলিমিটার থেকে 4.75 অথবা 4.65 পর্যন্ত যে আকার, তাকে বলা হচ্ছে মোটা বালি। তো দেখো আমরা এখানে লিখে রেখেছি। তো আমরা এখানে উৎস অনুসারে বালি দেখলাম, গর্তের বালি, সমুদ্র বালি, নদীর বালি। আকার অনুসারে মিহি বালি, মোটা বালি, মধ্যম বালি, মোটা বালি। আমরা তিনটা বালিরও আকার আমি বলে দিলাম। এখন ব্যবহার ক্ষেত্রে গর্তের বালি, সমুদ্র বালি, নদীর বালি। গর্তের বালি বলতে কি বুঝো? আসলে গর্ত কি বা পিট স্যান্ড যেটাকে বলি, গর্ত কি? গর্ত তুমি যেখানে সেখানে গর্ত পাবো না। তুমি চিন্তা করো একটা পুকুর কিন্তু একটা গর্ত। গর্তটার মানে গর্তটা ডায়া হয় ছোট, এজন্য সেটা গর্ত বলি। কিন্তু গর্তটা যদি বড় ডায়া করি, তাহলে সেটা হয়ে যায় আমাদের পুকুর। তো পুকুরের তলে থাকা যে মাটি, যে বালি সংগ্রহ করা হয়, সেটা আমার গর্তের বালি। নদীর বালি তো তোমরা চিনতেই পারো বা জানোই, নদীর পাড়ে বা নদীর তলদেশ থেকে যে বালি সংগ্রহ করা হয়, নদীর বালি। এরপরে সমুদ্রের বালি। সমুদ্রের বালি আমাদের যে কক্সবাজার সি বিচ আছে বা লোনা জল যেখানে আছে, সমুদ্রের পানির উপস্থিতি যেখানে আছে, সেখানে কিছু বালি আসে বা সমুদ্রের বালি যে বালি পাওয়া যায়, সেগুলো হচ্ছে আমাদের সমুদ্রের বালি। আমি আকার ও বালির আকার বলে দিছি। ভালো বালির ধর্ম, ভালো বালির ধর্মের মধ্যে কি? সহজ কথা বলি, একেবারে সহজভাবে দেখবা। তোমরা অনেকেই দেখছো দেওয়ালে প্লাস্টার করলে প্লাস্টার অনেকদিন পরে শ্যাওলা ধরে যায়, বৃষ্টির পানিতে প্লাস্টার শ্যাওলা হয়, অথবা প্লাস্টারে লালচে হয়ে যায়, প্লাস্টারে মরিচা ধরে। তো এগুলা কেন ধরে? এখানে আমরা দেখব যে ভালো বালির ধর্মের মধ্যে আমার আছে যেটা, ভালো বালির ধর্মের মধ্যে বালির গায়ে কোনো বালির সাথে কোনো ধুলাবালি থাকবে না, বালিতে কোনো গন্ধ থাকবে না, বালিতে ধুলাবালি থাকবে না, বালিতে গন্ধ থাকবে না, বালিতে আয়রনের পরিমাণ থাকবে না। বালি এমন অবস্থা থাকবে যে যেখানে পানি থাকবে সেই পানি যেন পানযোগ্য হয়, বালির যে পানিটা, সেই পানিটা যেন স্বচ্ছ পরিষ্কার হয়, কাদা থাকবে না। বালিতে তোমার আর্সেনিকের পরিমাণ থাকবে না, সেটা থাকবে না একেবারে, এটা ছাড়া তো হবে না, কম থাকবে। নদীর বালিতে এক ধরনের আছে, গর্তের বালিতে এক ধরনের আছে, সমুদ্রের বালিতে তুমি লোনার পরিমাণ বেশি, লবণের পরিমাণ বেশি সমুদ্রের বালিতে। ওই বালি কাজে লাগানো যায় না ফিলিং ছাড়া, ফিলিং করলে ওই স্ট্রাকচার এখানে করা যায় না, কাঠামো করা যায় না। তো দেখো যে ভালো বালির ধর্ম আমি এখানে নোট করে রেখেছি 3% থেকে 4%। এই 3% থেকে 4% কাদার পরিমাণ আমি যতই ক্লিয়ার করি, যতই পরিষ্কার বালি আনি, আমার কাদার পরিমাণ 3 থেকে 4% থাকবে এই বালিতে। এজন্য বড় বড় কনস্ট্রাকশন সেক্টরগুলোকে বালিকে পরিষ্কার করে নেয়, ধুয়ে নেয়,
লবণের পরিমাণ থাকতেই পারে, শ্যাওলার পরিমাণ থাকতেই পারে, চুনের ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ থাকতে পারে, জৈব পদার্থের পরিমাণ থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে, শামুক ঝিনুক থাকতে পারে, গাছের শিকড় বাকড় থাকতে পারে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। তো এইগুলো ভালো বালির ধর্ম। এরপর আসো চালুনি। হোয়াট ইজ সিপ? চালুনি, সিপ মানে চালুনি। সিপ অ্যানালাইসিস আমরা ম্যাথ করব, দেখব চালুনি কি জিনিস। এই যে আমরা বালির আকার আমি যেটা বলছিলাম 0.075 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত মিহি বালি, এই যে 0.075 এটা আমরা কিভাবে নির্ণয় করলাম? আমরা যে মিহি বালি বের করলাম, তারপর যে আমরা মোটা বালি বের করলাম, মধ্যম বালি বের করলাম, এগুলো আমি কিভাবে নির্ণয় করলাম? অবশ্যই আমি একটা চালুনি দিয়ে চালছি। সেই চালুনি আমি এখানে আলোচনা করছি। চালুনি 4 নং চালুনি, 8 নং চালুনি, 16 নং চালুনি, 30 নং চালুনি, 50 নং চালুনি, 100 নং চালুনি। এইটা হচ্ছে নাম্বার, সিপ অ্যানালাইসিস যদি করি, সিপ নাম্বার। এগুলো হচ্ছে সিপ নাম্বার, আমরা ইন্টারন্যাশনালি শিখাচ্ছি যেভাবে, এগুলো সিপ নাম্বার। আর এই সিপের সাইজ দেওয়া আছে নিচে দেখো 4.750, সব মিলিমিটার, আমি সব মিলিমিটার লিখে রেখেছি। এগুলো হচ্ছে সিপটা কি, তোমরা যে অবশ্যই চালুনি চিনো, আমরা যে চা খাই বা চা পাতা যে চালুনি দেই, সেটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। সেই চালুনিটাই বড় আকৃতি হয়, যেটা মেশিনে শেকিং করা হয়। সেখানে 8টা বা 4টা চালুনি সাজানো থাকে। তখন আমরা একবার প্রথমটায়, যেটা প্রথমটায় আমার ডায়া বেশি, প্রথমটা হচ্ছে আমার 4.75 মিলিমিটার। প্রথম যেটা থাকে সেটা 4.75 মিলিমিটার, মানে সবচেয়ে মোটা মোটা আকৃতির। সেখান দিয়ে দিলে এর উপরে যেটা থাকবে সেটা বালির মধ্যে পড়বে না। 4.75 মিলিমিটার দিয়ে যেটা পাস করবে, সেটা পাস করতে করতে নিচে চলে যাবে। এরকম একেবারে সর্বশেষ পাস করবে দেখো 0.150 মিলিমিটার। এটা সর্বশেষ প্যানের আগের অংশ, মানে যেটাতে সর্বশেষ বালি জমা পড়বে, মানে ডাস্ট যেটা। এটার পরে যে সাইজ আসবে 100 নং চালনির পরে যে সাইজ, সেগুলো হচ্ছে ডাস্ট। সেগুলো আমরা বালিতে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তো আমরা চালুনি এই নাম্বারগুলো আসছে, এই নাম্বারগুলো মনে রাখবা। সিবে কিন্তু শুধু ম্যাথেও কিন্তু আমরা যে ম্যাথ করব, সে ম্যাথে কিন্তু এই নাম্বার দেওয়া থাকবে 4, 8, 16, 30, 50, 100। এই চালনি নাম্বারগুলো থাকবে, কিন্তু সাইজগুলো থাকবে না। সাইজগুলো মাথায় রাখতে হবে। চালনি নাম্বার গেল। এরপরে আসো বালির সূক্ষ্মতার গুণাঙ্ক, এফএম, ফাইন্যান্স মডুলাস। হোয়াট ইজ ফাইন্যান্স মডুলাস? সূক্ষ্মতার গুণাঙ্ক কি? বালিতে ক্ষুদ্র বালির পরিমাণ কেমন, মোটা বালির পরিমাণ কেমন, মধ্যম বালির পরিমাণ কেমন, সেটাকে নির্ণয় করাকে বলে বালির ফাইন্যান্স মডুলাস, এফএম বা সূক্ষ্মতার গুণাঙ্ক। আমরা এফএম সূক্ষ্মতার গুণাঙ্ক, বালি যত মিহি হবে আমার ফাইন্যান্স মডুলাস তত ভালো হবে। বালি যত মোটা হবে, আকারের পরিমাণ যত বেশি হবে, সেখানে ফাইন্যান্স মডুলাস হবে না। এক্সাম্পল দিচ্ছি কেন, ধরো তুমি, আমি সে ফর এক্সাম্পল, আমরা এইভাবেই ল্যাবে টেস্ট করি বালি কিন্তু ল্যাবে টেস্ট করা হয় এইভাবেই। সিবে তোমাকে 500 গ্রাম বা হাফ কেজি বা 1000 গ্রাম বালি দেওয়া হলো। সেখানে যদি মোটা বালির পরিমাণ বেশি থাকে, সেটা বালি বলা যাবে না। যদি 4.75 মিলিমিটার পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু তুমি ফাইন্যান্স মডুলাস সঠিক পাবা না, কম পাবা। কারণ বালি যত মিহি হবে, তোমার এফএম এর পরিমাণ তত ভালো হবে। যেমন 1 কেজি বা 500 গ্রাম তুমি পরিমাপ করছো, বা 1000 গ্রাম তুমি পরিমাপ করছো, 1 কেজি যেটা বলি, সেখানে তোমার 50% আছে মোটা বালি, 4.75 এর উপরে আকার। তাহলে কিন্তু তুমি অ্যাটলিস্ট তুমি বালি পাবা 500 গ্রাম। আর 500 গ্রাম কিন্তু এটার উপরে সাইজ কিন্তু বালি বলা যাবে না, 4.75 এর উপরে সাইজ বালি বলা যাবে না। তাহলে তুমি কিন্তু আমার যে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক, সেটা তুমি পাবা না, খুবই কম, একেবারে কম পাইবা, ডাস্টের পরিমাণ পাইতে পারো। তো এই হচ্ছে আমার ফাইন্যান্স মডুলাসের সাইজ, 1.5 মিলিমিটার ন্যূনতম মিহি বালির সাইজ। 0.075 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত মিহি বালি, 1.5 থেকে 2.00 মিলিমিটার পর্যন্ত মধ্যম বালি, 2 থেকে 4.75 মিলিমিটার পর্যন্ত মোটা বালি। অনেকেই তোমরা অনেক বইতে দেখে থাকবা, ওনারা বলে থাকে 2 পয়েন্টের অধিক যেটা সেটাই মোটা বালি। না, 2 পয়েন্টের অধিক তো আমার 10 মিলিমিটার হইতে পারে। 10 মিলিমিটার সাইজ কি আমার বালি হবে? ইম্পসিবল। 10 মিলিমিটার সাইজ কখনো বালি হবে না, সেটা খোয়া হয়ে যাবে বা বোল্ডার হয়ে যাবে বা পাথর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 4.75 পর্যন্ত। এখন এখানে সবচেয়ে গ্রহণযোগ্য এবং উপযুক্ত সাইজ হচ্ছে 2 থেকে 3 মিলিমিটার। বালির আকার 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত সাইজ হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ভালো ব্যবহার হয় সব বেশ ম্যাক্সিমাম সেক্টরে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা টপিকস আমরা লিখে রেখেছি, বালির আয়তন স্ফীতি, বাল্কিং অফ স্যান্ড। আমি আবার বলতেছি স্টুডেন্টদের, তোমরা কিন্তু সারা রাত জেগে পড়বা, সারা রাত জেগে জানবা যে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক। আবার এটা পড়লা বালির আয়তন স্ফীতি। সকালে যা দেখলা কারিগরি বোর্ডে কোশ্চেন আসছে, হোয়াট ইজ ফাইন্যান্স মডুলাস, এফএম, ফাইন্যান্স মডুলাস। তোমরা কিন্তু ইংলিশটা জানতা না বা মনে ছিল না। তোমরা তো সূক্ষ্মতার গুণাঙ্ক মনে আছে, জানো, কিন্তু ফাইন্যান্স মডুলাস যে সূক্ষ্মতার গুণাঙ্ক জানো না, এটা খেয়াল রাখবা। সেম একই জিনিস,
বালির আয়তন স্ফীতি গভর্নমেন্ট একটা পরীক্ষা আসছিল, জব পরীক্ষায়, সেখানে লেখা ছিল বাল্কিং অফ স্যান্ড। ম্যাক্সিমাম ছেলে মেয়ে অ্যান্সার করতে পারে না, আমার স্টুডেন্ট ম্যাক্সিমাম ছেলে মেয়ে অ্যান্সার করতে পারে নাই, ওরা বুঝতেই পারে না বাল্কিং অফ স্যান্ড কি, বালির আয়তন স্ফীতি। হোয়াট ইজ বাল্কিং অফ স্যান্ড? বালির আয়তন স্ফীতি বলতে কি বুঝো? দেখো, বালির আয়তন স্ফীতি বলতে বালিতে 5% থেকে 8%, আমি আবার বলতেছি, বালিতে 5% থেকে 8% তার ওজনের তুলনায় যদি জলীয় কণার বা বাতাসের পরিমাণ থাকে, জলীয় কণার বা বাতাসের বা আর্দ্রতার পরিমাণ যদি থাকে বালির গায়ে, তার ওজনের থেকে 5% থেকে কিন্তু 8%, তার ওজনের 5% থেকে 8% যদি পানির উপস্থিতি থাকে, তাহলে সে বালিটার আয়তন স্ফীতি হয়, আয়তন বৃদ্ধি পায়। সেটা হয় 25% থেকে 40% আয়তন বৃদ্ধি পেয়ে যায়, 25% থেকে 40% আয়তন বৃদ্ধি পায়। তোমাদের বলেই দেখাই দিচ্ছি, যখন দেখবা বালির স্তূপ আছে, শুকনো বালি, একেবারে শুকনো সাদা শুকনো বালি, সেখানে যদি হালকা বৃষ্টির পরিমাণ পড়ে বা বৃষ্টির ফোঁটা পড়ে বা ড্রিজেল হয়, ছোট ছোট বৃষ্টির কণা পড়ে, দেখবা বালি একটু আয়তনটা বৃদ্ধি পায়, একটু ফুলে ফেপে ওঠে, সেটা হচ্ছে বালির আয়তন স্ফীতি। অথবা নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে যখন হালকা বৃষ্টি হয়, শুকনো বালিতে দেখো বালির আয়তন একটু বৃদ্ধি পাইছে। কিন্তু সেখানে যদি পানির পরিমাণ আবার যদি 8% থেকে 10% হয়ে যায়, তাহলে বালির আয়তন আবার কমে যায়। বালির আয়তন কি হয়? আবার কমে যায়। তোমরা বালিতে যখন খেলবো, অনেকেই ছোটোবেলা খেলছে, এখনও তোমার আমরা ল্যাবে টেস্ট করি, এটা বালির আয়তন স্ফীতি কিন্তু ল্যাবে টেস্ট করা হয় শুকনো বালিতে পানি দিয়ে। যখন বালিটা শুকনো শুকনো থাকে তখন বালিটা এরকম উঁচু থাকে, যখন পানির অবস্থা বেশি হয়ে যায়, এরকম হাত দিয়ে থাপড় দিলে কি হয়? বালিগুলো আবার লেপটে যায়, তার মানে সে তার আগের অবস্থায় চলে গেল। বালির আয়তন কমে না, বরঞ্চ বাড়ে পানির উপস্থিতি পাইলে 5 থেকে 8%, সেটা আয়তন স্ফীতি। ঠিক আছে, আমাদের বালির আয়তন স্ফীতি। আমরা এখন একটা ম্যাথ আমরা দেখব, বালির আকার আকৃতি কীভাবে নির্ণয় করে, মানে FM কীভাবে নির্ণয় করে, আমরা ম্যাথটা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বোর্ডে আমরা যে প্রবলেম সাজিয়েছিলাম, সেই প্রবলেম অনুসারে আমরা সলিউশনে বা সমাধানে সেই ডাটাগুলো এই পাশে বসিয়েছি। এখন আমরা বের করব পঞ্জীভূত অবশেষ, পার্সেন্টেজ পঞ্জীভূত অবশেষ, তারপরে FM, আমরা সম্পূর্ণ বালির আকার বা আকৃতি বা ফাইন্যান্স মডুলাস বের করতে পারবো। তো আমরা দেখি, এখানে আমরা এই ভ্যালু জিরোর এই পাশে আসবে না, কারণ এর আগে উপরে কোনো ভ্যালু নাই বা কোনো বালির পরিমাণ নাই, তো এখানে কিছু আনার দরকার নেই। এখন যোগ হবে এর উপরে যেটা আছে পঞ্জীভূত, মানে তার আগেরটার সাথে নিচে যে যোগ হবে, তাহলে 0 + 20 আমার এখানে হয়ে যায় সরাসরি 20। এখন এইটা যোগ হয়ে যাবে এর সাথে, এটা তো ক্যালকুলেশন হয়ে গেল, এর সাথে হয়ে আসবে এই পাশে 50 + 20 = হয় 70। এখন যোগ হবে এর সাথে এটা, যদি এর সাথে আমার এটা যোগ হয়, দেখো 70 + 180, 70 + 180 250। এখন এর ভ্যালুর সাথে আমার যোগ হবে এটা হচ্ছে 330, তোমরা ক্যালকুলেশন করে দেখো, এই 3, এখন এটার হবে না, এর সাথে যোগ হবে আবার এটা, হয়ে তার ডান পাশে আসবে 330 + 30 = হয়ে যাবে আমার 360। এগুলো কিন্তু সব গ্রামে, শিক্ষার্থী দেখো এখানে গ্রাম লেখা আছে, সব গ্রামে। এরপরে এর সাথে যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে পেনের অবশিষ্ট আমার ডান পাশে চলে যাবে 360 + 40 = 400। এখন দেখো, এটার একটা প্রমাণ তোমাদের বলে দেই যে আমাদের যে পুঞ্জীভূত অবশেষ বের করা হয়েছে, এটা সঠিক আছে নাকি ভুল হয়েছে। আমাদের কিন্তু ভ্যালু ছিল 400 গ্রাম, খেয়াল করো, আমাদের ভ্যালু ছিল 400 গ্রাম। আমরা চালনির মধ্যে বা মেশিনের মধ্যে সিপের মধ্যে ইনপুট করেছিলাম 400 গ্রাম, আমরা কিন্তু অবশিষ্ট পেয়েছি 400 গ্রাম। সর্বশেষ পুঞ্জীভূত অবশেষ, যদি এখানে আমরা যা ইনপুট করছি তার চেয়ে যদি ভ্যালু 1 গ্রাম বা 2 গ্রাম বা 10 গ্রামও কম হয়, তাহলে আমাদের এখানে কোথাও ভুল হয়েছে, সেটা বারবার খেয়াল করতে হবে বা চেক করতে হবে। ঠিক আছে, এখন আমরা পার্সেন্টেজ পুঞ্জীভূত অবশেষ, তো পার্সেন্টেজ পুঞ্জীভূত অবশেষ, পার্সেন্টেজ বের করার যে সিস্টেম, সে আমি এখানে নোট করে দিব ছোট করে, তারপরে তোমরা একটু দেখো। পার্সেন্টেজ পুঞ্জীভূত বের করার সিস্টেম হচ্ছে, আমাদের কিন্তু মোট ভ্যালু কত? মোট ভ্যালু কিন্তু আমাদের 400 গ্রাম, পেন সহ কিন্তু আমার মোট ভ্যালু 400 গ্রাম। তো ঠিক আছে, আমার এইটা এই যে 20 গ্রাম, এটা কত পার্সেন্ট হইল? এই 20 গ্রামের আমার কত পার্সেন্ট আমি বের করব। দেখো, বের করার পার্সেন্ট বের করার সিস্টেম হচ্ছে, যে ভ্যালু বের করব সেটা ভাগ কার মাধ্যমে কত পার্সেন্ট বের করব, ভাগ 400 * 100, 5, এখানে হয়ে যাবে 5। এই 5টা কিভাবে হলো আমি একটা দেখাই দিচ্ছি, তোমরা বের করতে পারবা। একটা এখানে দেখে রাখো, একটা আমি দেখাই দিচ্ছি। আমার টোটাল ওয়েট ছিল 400 * 100, যদি এর সাথে করি এর ভ্যালু আসবে আমার 0.05, আর * 100 ইকুয়াল করলে আমার হয়ে যাচ্ছে
5। সো শিক্ষার্থীবৃন্দ আমরা এইভাবে প্রত্যেকটা এই পার্সেন্টেজ বের করব। দেখি এরপরে আমার আছে কত 70 ভাগ 400 ইন্টু 100 17.5। এরপরে আছে 250 ভাগ 400 ইন্টু 100 62.5। এরপরে 330 ভাগ 400 ইন্টু 100 82.5। এরপরে আছে আমার 360 ভাগ 400.9 ইন্টু 100 90। এখন শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু এটা বের করব না, প্যানেরটা কিন্তু কখনো পার্সেন্টেজ প্যানেল কিন্তু পুঞ্জীভূত পার্সেন্ট বের হবে না। কেন বের হবে না দেখো, আমরা তো এইটারই এই 400 গ্রামেরই ক্যালকুলেশন করলাম এইখানে, খেয়াল করবা আমরা কিন্তু 400 গ্রামেরই ক্যালকুলেশন করেছি এখানে। এখন এইটার টোটাল যোগফল বের করতে হবে, টোটালটার যোগফল আমরা এখানে বের করব। দেখি টোটালটা যোগফল কত আসে লিসেনাররা, শিক্ষার্থীবৃন্দরা তোমরাও করো আমার সাথে। 5 প্লাস 17.5 প্লাস 62.5 প্লাস 82.5 প্লাস 90 257.5। এখন এই যে আমার এটা বের হলো এটা কিন্তু পার্সেন্টেজে আছে বা শতকরাতে আছে, সেটাকে আমি 100 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ 100 2.575। আমি লিখতে পারি 2.58 হইছে আমার। দেখো শিক্ষার্থীবৃন্দ আমার 2.58 হইছে এই বালির FM ফাইন্যান্স মডুলার, সূক্ষ্মতার বালির গুণাঙ্ক ফাইন্যান্স মডুলাস মানে সূক্ষ্মতার বালির গুণাঙ্ক। আমরা যে ক্যালকুলেশন করতে বের করতে বলছিল 400 গ্রাম ওজনের নমুনা বালির চালনী বিশ্লেষণ দেওয়া হলো, বালির FM নির্ণয় করো। সো বালির FM আমি এটা পেয়ে গেছি। আমরা এখানে লিখতে পারি সুতরাং নমুনা বালির FM সমান 2.58 অ্যান্সার। তোমাদের পরীক্ষায় কারিগরি বোর্ডের পরীক্ষার খাতায় বা কোশ্চেনে সেম এইভাবেই আসবে, তোমাদের এইটা একটু বুঝতে হবে, এইভাবেই পরীক্ষার খাতায় অ্যান্সার দিতে হবে। শুধু একটু চেঞ্জ করতে পারে, চালনী নক এটা একটা ছকে, আমি এখানে ছকে দেখিয়েছি কিন্তু এটা ছকে নাও থাকতে পারে। এই লেখাগুলো চালনী থাকবে এই পাশে, এরকম থাকবে আর কি, এই পার্টটা থাকবে না, এই যে শুধু এই পার্টটুকু এইভাবে থাকবে, তারপরে কোশ্চেন এইভাবে সাজানো থাকবে এতটুকু, আর এগুলো তোমার সলিউশন করতে হবে, আর এই সবটা তোমার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যা দেখলাম আজকের ক্লাসে আমরা একটা নমুনা বালির FM বের করলাম ফাইন্যান্স মডুলাস। আমাদের সাথে থাকো, আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাসগুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের সাথে থাকো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস।